খাবার খেতে পারি না। এই 6 ধরনের খাবার কি? এগুলো হচ্ছে নাম্বার 1 কার্বোহাইড্রেট, বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি শর্করা। তারপরে রয়েছে প্রোটিন, বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি আমিষ। তারপর রয়েছে ফ্যাট, আমরা সবাই জানি, বা যেটাকে আমরা বলতে পারি লিপিড, বা বাংলায় যেটাকে আমরা বলতে পারি চর্বি। এছাড়া রয়েছে ভিটামিনস, মিনারেলস, এবং হচ্ছে আমরা সবাই জানি ওয়াটার বা পানি। তাহলে এই যে 6 ধরনের খাবার, এই 6 ধরনের খাবারের বাইরে কিন্তু আসলে কোনো খাবার নেই। তুমি এটা বিএফসি থেকে খাও, কেএফসি থেকে খাও, রেডিসন থেকে খাও, কিংবা রাস্তার পাশে ফুটপাথ থেকেই খাও, তুমি যেখান থেকেই খাও না কেন, এই 6টা খাবারের বাইরে আসলে কোনো খাবার খাওয়ার স্কোপ নাই। তাহলে এই যে খাবারগুলি আমরা খাই, এই খাবারের আসলে মূল উদ্দেশ্যটা কি, আমরা কেন খাই? আমরা সবাই জানি যে আমরা আসলে খাবার খাই, এটার মূল উদ্দেশ্য হলো খাবারটা আমাদেরকে শক্তি দিবে, তাই তো? এখন মজার বিষয় হচ্ছে, এই যে 6 ধরনের খাবার আমরা খাই, এই 6 ধরনের খাবারের মধ্যে নিচের যে 3 ধরনের খাবার রয়েছে, তারা কিন্তু আসলে আমাদের শরীরে অনেক ধরনের কাজ করে, অনেকভাবেই আমাদের শরীরকে তারা পুষ্টি দেয় এবং আমাদের শরীরকে ঠিক মতো কাজ করতে সাহায্য করে। কিন্তু এই 3 ধরনের খাবার কোনো শক্তি দেয় না। তারা শরীরের অন্যান্য যে বিপাক এবং অন্যান্য যে কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রমে সে সাহায্য করে, কিন্তু সরাসরি শক্তি দেয় না। সরাসরি শক্তি দেয় এই 3 ধরনের খাবার। এখন আমরা সবাই জানি যে শক্তি যদি দিতে হয়, তাহলে এই খাবারগুলিকে আমাদের কোষে কোষে ঢুকতে হবে। কোষের ভিতরে যে সাইটোপ্লাজম রয়েছে, কিংবা কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, আমরা সবাই জানি যে সেই সাইটোপ্লাজমের মাইটোকন্ড্রিয়াতেই আসলে শক্তি উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়াগুলি রয়েছে, সেই প্রক্রিয়াগুলি হয়ে থাকে। তাহলে তুমি তো নিশ্চয়ই আশা করছো না যে, মনে করো তুমি ভাত খেয়েছো, তাহলে সেই ভাতটা তোমার রক্তের মধ্যে ঢুকে গিয়ে ভাত হিসাবেই রক্তের মধ্যে ঘুরতে ঘুরতে সেটা কোষের ভিতরে ঢুকে যাবে। সেটা তো আর সম্ভব নয়। তাহলে ভাতটাকে এমন একটা ফর্মে যেতে হবে, যেই ফর্মটা রক্তের মধ্যে ফ্লো করতে পারে, বা রক্তের ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে, এবং যেই ফর্মটা কোষের ভিতরে ঢুকতে পারে। অর্থাৎ তোমার ভাত তুমি যে খেয়েছো, ভাত কিংবা যে কোনো খাবারই তুমি খেয়েছো, সেটাকে তোমার রক্তে ফ্লো করা এবং কোষের ভিতরে ঢুকার মতো একটা ফর্মে যেতে হবে, না হলে সেটা আমাদেরকে শক্তি দিতে পারবে না, বা কোষের ভিতরে কোনো প্রক্রিয়া হলেও সে প্রক্রিয়াতে সে অংশগ্রহণ করতে পারবে না, যদি না সে কোষের ভিতরেই ঢুকতে পারে। তাহলে এই যে 6 ধরনের খাবার, এই 6 ধরনের খাবারের মধ্যে এই নিচের 3 ধরনের খাবার যে রয়েছে, তারা অলরেডি সরল ফর্মে রয়েছে, বা তারা অলরেডি সিম্পল ফর্মে রয়েছে। যেমন তোমাদের বোঝার জন্য খুব সহজ যেটা হবে, মিনারেল ধরো, সোডিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ, বা এটার মধ্যে সোডিয়াম রয়েছে এবং ক্লোরিন আয়ন রয়েছে, বা ক্লোরাইড আয়ন রয়েছে। এখন এই মিনারেল বা এই খনিজ লবণগুলো, এগুলি তোমার অলরেডি দেখো সিম্পল ফর্মে আছে। সোডিয়াম আয়ন, এটা কি আর ফার্দার কোনো সিম্পল করার দরকার আছে? দরকার নেই। তারপরে পানি, এটা অলরেডি সিম্পল, এটা এমনিই রক্তে ফ্লো করতে পারবে, কোষের ভিতরে ঢুকতে পারবে। সো এগুলিকে আর ফার্দার সরল করার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রয়োজন কাদেরকে? প্রয়োজন হচ্ছে এই উপরের 3 জনকে। তারা জটিল অবস্থায় রয়েছে বা একটু কমপ্লেক্স অবস্থায় রয়েছে, তাদেরকে সরল করা দরকার। তাহলে বুঝতেই পারতেছি যে আমরা যে 6 ধরনের খাবার খাই, এই 6 ধরনের খাবারকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করতে পারি। এই নিচের যে 3টা, ভিটামিন, মিনারেল এন্ড ওয়াটার, ওদেরকে আমরা বলতে পারি সরল খাবার বা সিম্পল ফুড। আর উপরের যে 3টা, তাদেরকে আমরা বলতে পারি জটিল খাবার বা কমপ্লেক্স ফুড। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে 6 ধরনের খাবার খাই, এবং এই 6 ধরনের খাবারকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি, একটা হচ্ছে জটিল এবং একটা হচ্ছে সরল। জটিল খাবারগুলোকেই আসলে সিম্পল করার দরকার পড়ে। তাহলে আজকে আমাদের যে টপিকটা, আমাদের টপিক হচ্ছে পরিপাক। পরিপাক বলতে আমরা কি বুঝি? পরিপাক বলতে আসলে আমরা বুঝি এই যে জটিল খাবারগুলো রয়েছে, এই জটিল খাবারগুলোকে সরল করা, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে আসলে পরিপাক। তাহলে আমরা এই যে 6 ধরনের খাবার খেলাম, এই 6 ধরনের খাবার নিয়ে দেখি তোমাদের কি মন্তব্য। আসলে আমরা সবাই একটা কথা জানি যে চোখ যে মনের কথা বলে। তো আসলে এখানে আসলে আমি যখন ক্লাস নেই, তখন তোমাদের চোখও দেখতে পারি না, তোমাদের মনের কথাও বুঝতে পারি না। তাহলে তোমরা তোমাদের মনের কথা বোঝানোর জন্য এবং তোমাদের মনের কথা আমাকে জানানোর জন্য, তোমরা অবশ্যই তোমাদের যে কোনো কোয়েশ্চেন, যে কোনো কোয়ারি এবং যে কোনো ধরনের প্রশ্ন আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। তো আমি অলরেডি কিছু কমেন্ট এখানে পাচ্ছি। হ্যাঁ, তোমরা এখনো কে কোথা থেকে জয়েন করেছো সেটা আমাদেরকে জানাচ্ছ। হ্যাঁ, মাসুদ রানা, তুমি জানতে চেয়েছো পানির ক্ষেত্রে কি হবে।
পানির ক্ষেত্রে তোমাদেরকে আমি বলেই দিয়েছি যে পানি অলরেডি একটা সরল খাবার, এটার কোনো আর ফার্দার সিম্পলিফিকেশনের দরকার হবে না। প্রোটন আয়ন বা হাইড্রোক্সিল আয়ন এরকম আয়নে আর এটার ভাগ করার প্রয়োজন নাই। এটা সিম্পল, এবং সিম্পল হিসাবে এটা আসলে রক্তের মধ্যে প্রবেশ করতে পারবে। হ্যাঁ তানভীর, তুমি আমাদেরকে জয়েন করেছো, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, এবং আরো যারা যারা এখনো ক্লাসে জয়েন করেনি তাদেরকেও ক্লাসে নিয়ে আসো। তো যেটা বলছিলাম যে পরিপাক বলতে আসলে কি বোঝায়। পরিপাক বলতে জটিল যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলোকে সিম্পল ফর্মে নেওয়া, এই জিনিসটাকেই বোঝায়। অর্থাৎ এই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট বা লিপিড এরা একটু জটিল ফর্মে থাকে। এই জটিল ফর্মগুলোকে রক্তের মধ্যে যাতে তারা ফ্লো করতে পারে এবং রক্তের মধ্যে ফ্লো করে তারা যাতে কোষের ভিতরে ঢুকে যেতে পারে, এই ফর্মে নিয়ে যাওয়ার নামই হচ্ছে পরিপাক বা ডাইজেশন। এবং ভিটামিন, মিনারেল, ওয়াটার এরা যেহেতু অলরেডি সিম্পল ফর্মে আছে এবং অলরেডি তারা রক্তে প্রবেশ করতে পারবে বা রক্তের মধ্যে ফ্লো করতে পারবে এমন একটা ফরম্যাটে আছে, তাহলে এদের কিন্তু কোনো পরিপাকের প্রয়োজন নেই, এরা সরাসরি শোষণ হয়ে যায়। কিন্তু এই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট তাদেরকেই আসলে সরল করার দরকার পড়ে এবং তাদেরই আসলে পরিপাক হয়। তাহলে আমরা এখন একটু জেনে ফেলি যে এদের মধ্যে কে পরিপাক হয়ে কিসে পরিণত হয়। তোমরা নিশ্চয়ই কার্বোহাইড্রেট জাতীয় কিছু খাবারের নাম জানো, তাই না? কার্বোহাইড্রেট বলতে কি কি খাবারকে বোঝায়? তোমরা কি জানো আসলে কি কি জিনিস কার্বোহাইড্রেট? কার্বোহাইড্রেট বলতে মূলত ভাত, রুটি, আলু, গম এই জাতীয় খাবারকে বোঝায়, বা পাউরুটি, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট। প্রোটিন বলতে আসলে সাধারণত কাদেরকে বোঝায়? মাছ, মাংস, ডিম, দুধ এই জাতীয় খাবার কিংবা ডাল এই জাতীয় খাবারগুলো হচ্ছে প্রোটিন। আর ফ্যাট বা লিপিড বলতে আসলে কি বোঝায় এটা তো তোমরা সবাই জানো, যে তেল, চর্বি, চিজ এই জাতীয়, যেমন এই জাতীয় তৈলাক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলি হচ্ছে ফ্যাট বা লিপিড। তাহলে তুমি যেই কার্বোহাইড্রেটই খাও না কেন, এই কার্বোহাইড্রেট বা এই শর্করাটা যখন সরল ফর্মে যাবে তখন অধিকাংশ ক্ষেত্রেই এটা হয়ে যাবে গ্লুকোজ। অর্থাৎ তুমি ভাত খাও, রুটি খাও কিংবা আলু খাও, এই খাবারটা যখন তোমার রক্তে চলে গেছে সেই খাবারটা তখন আর কার্বোহাইড্রেট, ভাত, আলু কিংবা রুটি ফর্মে নাই, অধিকাংশ ক্ষেত্রেই তারা চলে যায় গ্লুকোজ ফর্মে। স্টিল কিছু কিছু খাবার রয়েছে যেগুলি ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এই জাতীয় সিম্পল কার্বোহাইড্রেটেও পরিণত হতে পারে, বাট 90% বা 95% ক্ষেত্রে আসলে কার্বোহাইড্রেট, সব কার্বোহাইড্রেটই গ্লুকোজে পরিণত হয়। প্রোটিন, তুমি মাংস খাও কিংবা মাছ খাও কিংবা ডিম খাও, এটা যখন তোমার রক্তে যাবে, অর্থাৎ এটা যখন সরল হয়ে যাবে তখন এটা পরিণত হবে অ্যামাইনো অ্যাসিডসে। বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, শুধু অ্যামাইনো অ্যাসিড বলতে এটা কিন্তু একটা না, বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডে সেটা পরিণত হতে পারে। তুমি ফ্যাট কিংবা যার আরেকটা নাম হচ্ছে লিপিড, তুমি এটা যদি খাও বা চর্বি এই জাতীয় খাবার যদি খাও, তুমি সেটা যেটাই হোক না কেন, সেটা তেল হোক, চিজ হোক, বার্গারের চিজ হোক, অথবা আমরা যে রান্না করার সময় যে মাংসের যে তেল বের হয় সেটাই হোক, যে বা কিংবা মাছের তেল হোক, যেটাই হোক, এটা যখন সরল ফর্মে চলে যায় তখন এটা পরিণত হয় দুইটা জিনিসে, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডস এবং এটার সাথে হচ্ছে গ্লিসারল। তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা যে জটিল খাবারগুলোর কথা বলছিলাম, এই জটিল খাবারগুলোর কোনটা আসলে কিসে পরিণত হয় যখন তারা সরল হয়ে যায়। এই পার্টগুলি হচ্ছে জটিল আর এই পার্টগুলি হচ্ছে সরল। তাহলে এখন তোমাদেরকে আমি একটা ট্রিকি একটা কোয়েশ্চেন করি। তোমরা বলো তো যে একজন ব্যক্তি সে যদি গ্লুকোজ খায় তাহলে সেই গ্লুকোজ তার পরিপাক হবে নাকি হবে না? তাহলে তোমরা এখনই কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দাও, কেউ যদি সরাসরি গ্লুকোজ খায় সেই গ্লুকোজটা পরিপাক হবে নাকি হবে না, অর্থাৎ ডাইজেশন হবে কি হবে না। তাহলে আমি দেখি তোমরা কে কে কমেন্ট করে আমাদের সাথে টেক পার্ট করছো। কেউ যদি গ্লুকোজ খায় তাহলে সেই গ্লুকোজটা পরিপাক হবে কি হবে না। সারাফ তুমি জানিয়েছো যে হবে, ফাহিম হ্যাঁ তুমি জানিয়েছো যে হবে না, নুসরাত ঐশী তুমি জানিয়েছো হবে, আচ্ছা রাহাত বলতে চাচ্ছো যে হবে না। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে তোমরা সবাই কমেন্ট করে আমাদের সাথে অংশগ্রহণ করছো। জাহাঙ্গীর তুমি বলেছো যে হবে না, এবং আসলে তোমরাই সঠিক বুঝছো যে আসলে গ্লুকোজ আমরা একটু আগে পরিপাকের সংজ্ঞায় কি বলেছিলাম যে একটা জটিল খাবার, সেই জটিল খাবার কিন্তু পরিপাক হয়, আর যেই খাবারগুলি অলরেডি সরল ফর্মে আছে তাদের কিন্তু কোনো পরিপাক হওয়ার প্রয়োজন নাই, তারা সরাসরি কি হয়ে যেতে পারে, শোষণ হয়ে যেতে পারে। আমি বলেই দিয়েছি গ্লুকোজ, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে গ্লুকোজ হচ্ছে আসলে একটা সরল ফর্ম, তাহলে গ্লুকোজের কিন্তু পরিপাক হওয়ার কোনো প্রয়োজন নাই, গ্লুকোজ কিন্তু সরাসরি শোষণ হয়ে যেতে পারে। গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট, কিন্তু এটা একটা সরল কার্বোহাইড্রেট, সরল খাবারের কোনো পরিপাকের প্রয়োজন পড়ে না।
আচ্ছা, তাহলে এবার চলো আমরা একটু এই ফাঁকে একটা জিনিস জেনে নেই। এই যে আমাদের এই তিনটা খাবার রয়েছে, আমরা প্রথমে বলেছিলাম যে এই তিনটা খাবারই আসলে আমাদেরকে শক্তি দেয়। কে আসলে কতটুকু পরিমাণ শক্তি দেয় এই জিনিসটা আমরা জেনে ফেলি। তুমি যদি 1 গ্রাম কার্বোহাইড্রেট খাও, তুমি যদি 1 গ্রাম পরিমাণ কার্বোহাইড্রেট খাও, তাহলে এটা তোমাকে 4 ক্যালোরি এনার্জি দিবে। 1 গ্রাম প্রোটিন, এটাও তোমাকে 4 ক্যালোরি পরিমাণ এনার্জি দিবে। আমি যদি স্পেসিফিকলি আরো সূক্ষ্মভাবে বলি, তাহলে এটা হচ্ছে 4.1, আমি এখানে লিখে ফেলি, এটা হচ্ছে 4.1 আর এটা হচ্ছে আসলে 4.3। আর তুমি যদি 1 গ্রাম ফ্যাট বা লিপিড খাও, এটা তোমাকে দিবে 9.1 ক্যালোরি। এখন যেটা হচ্ছে সত্যি কথা, সেটা হচ্ছে তোমার কার্বোহাইড্রেট গুলি সরাসরি তোমাকে শক্তি দেয়। প্রোটিন ও চাইলে আসলে শক্তি দিতে পারে, কিন্তু আসলে প্রোটিন সাধারণত শক্তি দেয় না। তোমরা জানো যে আমাদের বডির যে মাসলগুলি রয়েছে, সেই মাসলগুলি হচ্ছে প্রোটিন, বা বডির ম্যাক্সিমাম অংশই হচ্ছে প্রোটিন। আমাদের শরীরে বিক্রিয়া হতে যত প্রকার এনজাইম লাগে, তোমরা সবাই জানো যে এনজাইম গুলিও হচ্ছে আসলে প্রোটিন। পাশাপাশি তোমরা এটাও নিশ্চয়ই জানো যে আমাদের শরীরে যত অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডি গুলোও হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিন তোমাকে চাইলে শক্তি দিতে পারে, কিন্তু প্রোটিন সাধারণত তোমাকে শক্তি দেয় না। প্রোটিন সাধারণত এই এনজাইম, হরমোন এবং তোমার পাশাপাশি যে অ্যান্টিবডি গুলো রয়েছে, এই জিনিসগুলি তৈরি হতে আসলে ব্যবহার হয়ে যায়। আর ফ্যাট, এও আসলে তোমাকে শক্তি দিতে পারে, কিন্তু সাধারণত সে আসলে শক্তি দেওয়ার চেয়ে সে আসলে সঞ্চিত শক্তি হিসাবেই তোমার বডিতে জমা থাকে বেশি। অর্থাৎ আমাদের এই 3 ধরনের খাবার আমাদেরকে শক্তি দিতে পারে ঠিকই, কিন্তু সাধারণত শক্তি দেয় হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট। প্রোটিন এটা আমাদের বডির বিভিন্ন কাজে ব্যবহার হয়ে যায়, এবং ফ্যাট বা লিপিড এটা আসলে আমাদের বডিতে সঞ্চিত হয়ে যায়, এবং সঞ্চিত শক্তি হিসাবে এটা আমাদের শরীরে থেকে যায়। তাহলে আমরা চলো পরিপাকের ভেতরে আরেকটু প্রবেশ করি। পরিপাকের আসলে 2টা লেভেল আছে। একটা লেভেল হচ্ছে তোমার যান্ত্রিক পরিপাক, বা যেটাকে আমরা বলতে পারি মেকানিক্যাল ডাইজেশন। আরেকটা হচ্ছে তোমরা সবাই জানো রাসায়নিক পরিপাক, বা যেটাকে আমরা বলতে পারি কেমিক্যাল ডাইজেশন। এখন যান্ত্রিক পরিপাকটা কি আর রাসায়নিক পরিপাকটা কি? মনে করো তুমি কোনো কার্বোহাইড্রেট খেলে, লাইক তুমি একটা আলু খেলে, হ্যাঁ? তাহলে এই যে আলুটা তুমি খেলে, সেই আলুটা ফার্স্টে সাইজে ছোট হবে। আলুর সাইজটা মনে করো এতটুকু, বিরিয়ানির মধ্যে একটা খুব মজার একটা আলু আছে, সেই আলুটা তুমি খেলে ফার্স্টে এটা তোমার সাইজ ছোট হবে। তাহলে প্রথমে যে সাইজে ছোট হচ্ছে, কিন্তু আলুটা স্টিল, আমরা জানি আলু হচ্ছে কেমিক্যালি হচ্ছে স্টার্চ, তাহলে স্টিল আলুটা আসলে আলু হিসাবেই থেকে গেছে। সেটা হচ্ছে তোমার যান্ত্রিক পরিপাক, অর্থাৎ লার্জ সাইজ, স্মল সাইজ, এটা হচ্ছে তোমার যান্ত্রিক বা মেকানিক্যাল ডাইজেশন এটা। আর মনে করো আলুটা কেমিক্যালি হচ্ছে স্টার্চ, তাহলে সেটা স্টার্চ থেকে, স্টার্চ ভেঙে সেটা হয়ে গেছে তোমার গ্লুকোজ, তাহলে এটা হচ্ছে তোমার রাসায়নিক পরিপাক। এখন তোমরা যে জিনিসটা আসলে মাথায় রাখবা, সেটা হচ্ছে যান্ত্রিক পরিপাক বা মেকানিক্যাল ডাইজেশন। এটা আসলে সাধারণত কিসের সাহায্যে হচ্ছে? এটা আসলে সাধারণত হচ্ছে তোমার আমাদের মুখে, ডেফিনেটলি বুঝতেই পারতেছো যে আমাদের মুখে এটা হচ্ছে দাঁতের সাহায্যে। আমাদের স্টমাক বা পাকস্থলী, এটা পাকস্থলীর ভিতরে এটা হচ্ছে বিভিন্ন ধরনের পেশির সাহায্যে, ক্ষুদ্রান্তেও এটা বিভিন্ন ধরনের পেশির সাহায্যে, এভাবে হচ্ছে। আর রাসায়নিক পরিপাক যেটা, এই রাসায়নিক পরিপাকটা আসলে সংঘটিত হচ্ছে তোমার বিভিন্ন ধরনের এনজাইমের সাহায্যে। অর্থাৎ এই কমপ্লেক্স কেমিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে সিম্পল একটা কেমিক্যাল স্ট্রাকচারে যাচ্ছে, এটা হচ্ছে রাসায়নিক। আর বড় একটা সাইজ, সেটা সাইজটা ছোট হচ্ছে, এটা হচ্ছে তোমার যান্ত্রিক। তাহলে আমরা এই যান্ত্রিক এবং রাসায়নিক পরিপাকের ব্যাপারটা জানলাম। পাশাপাশি আমরা আরো একটা জিনিস জানবো, সেটা হচ্ছে পেরিস্টালসিস। আমরা যে খাবারটা খাই, খাবারটা আস্তে আস্তে আমাদের মুখ থেকে আস্তে আস্তে এখানে খাদ্যনালী দিয়ে চলে যায় আমাদের পেটে, এবং পেট থেকে চলে যায় ক্ষুদ্রান্তে, তারপর বৃহদান্তে, এটা তোমরা সবাই জানো, আমরা একটু পরে বসে এটা দেখবো। তাহলে তোমাদের কি ধারণা যে এই খাবারটা যে আস্তে আস্তে নিচের দিকে নামে, এটা কেন নামে? এটা কি তোমার আহ অভিকর্ষ বা গ্র্যাভিটির জন্য আস্তে আস্তে নিচে নামছে? তাহলে আমরা যখন শুয়ে থাকি, বা আমরা যখন একদম দাঁড়িয়ে থাকি না, বসে থাকি, তাহলে তো এটা ওইভাবে মুভ করার কথা না, তাই না? তাহলে খাদ্যটা আমাদের খাদ্য নালীর ভিতরে বা আমাদের পরিপাক নালীর ভিতরে কিভাবে মুভ করে, এই জিনিসটা একটু বোঝা দরকার। মনে করো এটা আমার পরিপাক নালীর একটা অংশ, এটা একটা পরিপাক নালীর একটা অংশ, এখানে কোনো একটা খাদ্য রয়েছে। পরিপাক নালীর ভিতরে যখন খাদ্য থাকে, যে অংশটাতে খাদ্য আছে, ওই অংশের যে মাসেল, ওই মাসেলগুলি একটু ফুলে যায়, অর্থাৎ জিনিসটা হয়ে যায় অনেকটা এরকম। তাহলে এই জায়গাটায় খাদ্য আছে, এবং খাদ্য থাকার জন্য ওই জায়গাটা একটু প্রসারিত হয়েছে,
জাস্ট এর পরের মোমেন্টে যেটা হয়, এই জায়গাটা আবার সংকুচিত হয়ে যায়, এই জায়গাটা সংকুচিত হয়ে যায়, এবং এর নিচের যে অংশটা আছে নিচের অংশটা প্রসারিত হয়, এবং তখন ছবিটা দাঁড়ায় অনেকটা এরকম। তাহলে খাদ্যটা একটু আগে উপরে ছিল, এখন এই জায়গাটা সংকুচিত হয়েছে, এট দ্য সেম টাইম তার নিচের যে অংশটা ছিল সেই জায়গাটা প্রসারিত হয়েছে, ফলে খাদ্যটা উপর থেকে একটু নিচে নামলো। তাহলে জাস্ট তার পরের মোমেন্টে ছবিটা হবে অনেকটা এরকম। তাহলে এই যে খাদ্যনালীর পর্যায়ক্রমিক সংকোচন এবং প্রসারণ, এর মাধ্যমে খাদ্যনালীর ভিতরে খাবারটা মুভ করতে পারছে, এই জিনিসটাকে বলা হয় পেরিস্টালসিস। তাহলে পেরিস্টালসিসের সংজ্ঞাটা কি দাঁড়ালো? যে খাদ্যনালীর পর্যায়ক্রমিক সংকোচন এবং প্রসারণ, যার মাধ্যমে খাদ্যবস্তু খাদ্যনালীর ভিতরে কন্টিনিউয়াসলি মুভ করছে, তার নামই হচ্ছে পেরিস্টালসিস। এবং এই পেরিস্টালসিসটা যে মুভমেন্টটা হয়, এই মুভমেন্টটা কোন দিকে হয়? অবশ্যই আমরা খাবার খাওয়ার পর খাবারটা অবশ্যই নিচের দিকে নামতে থাকে। অর্থাৎ নিচের দিকে নামতে থাকে বলতে হচ্ছে আমাদের খাদ্যনালী বা আমাদের পরিপাক নালী, সেটা কিন্তু কখনো নিচের দিকে নেমেছে, কখনো নিচ থেকে উপরের দিকে গিয়েছে। তাহলে এই মুভমেন্টটা সবসময় হবে পায়ুর দিকে। শুধুমাত্র যখন আমাদের বমি হয় তখন এই পেরিস্টালসিসটা বিপরীত দিকে চলতে পারে। অর্থাৎ অধিকাংশ সময়ে খাদ্যনালীর নিচের অংশটা প্রসারিত হয় এবং উপরের অংশটা সংকুচিত হয়, এই জন্য উপর থেকে খাবারটা নিচের দিকে নামতে থাকে। কিন্তু যখন বমি হয় তখন এই পেরিস্টালসিসটা উল্টা দিকে চলতে পারে। তাহলে আমরা আরো একটা জিনিস জেনে ফেললাম, পেরিস্টালসিস। এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা তোমরা কোনো কিছু জানতে চাচ্ছ কিনা এই জিনিসটা আমরা? হ্যাঁ, পেরিস্টালসিস তোমরা জানতে চেয়েছিলে। হ্যাঁ, একটু লাউডলি বলতে হবে, না শুনতে পাচ্ছ না? হ্যাঁ, অনেকেই হয়তো শুনতে পাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, আমি জোরে জোরে বলবো, সমস্যা নাই। আচ্ছা, কাইলোমাইক্রন কি প্রশ্ন এসেছে, আমি এটাতে আনসার দিব। আমরা আগে পরিপাকের যে অংশটা জেনে ফেলি। না, গ্র্যাভিটির জন্য এটা যায় না। তোমরা বিভিন্ন প্রশ্ন তোমাদের এখানে জানিয়ে দাও, আমি সবগুলো প্রশ্ন আনসার দেওয়ার চেষ্টা করব। এরপরে চলো আমরা চলে যাই আমাদের এই মেকানিক্যাল ডাইজেশনের যে ব্যাপারটা আমরা বলেছিলাম, সেই মেকানিক্যাল ডাইজেশনের ওই জিনিসটা বুঝতে হলে ফার্স্টেই জানতে হবে যে মেকানিক্যাল ডাইজেশন বা এই যান্ত্রিক পরিপাক, এটা মূলত করে আমাদের মুখের ভিতরে। তোমরা সবাই বুঝতে পারতেছো আমাদের দাঁত। এখন এই দাঁতের একটা সংকেত আছে। আমাদের চোয়াল হচ্ছে আসলে দুইটা, নিচের চোয়াল আর উপরের চোয়াল। এর মধ্যে আমরা নিচের চোয়ালটাই শুধু নাড়াতে পারি, উপরের চোয়ালটা আমরা নাড়াতে পারি না। তোমরা অনেকে হয়তো এখন চেষ্টা করে দেখতেছো যে আসলেই পারি কি পারি না। আসলে উপরেরটা আমরা কখনোই পারি না, আমরা শুধু নিচেরটাই পারি। তাহলে এই দুই চোয়াল, ধরো এটা একটা চোয়াল, এই চোয়ালটাকে আমি অর্ধেক ভাগ করে নিলাম, এই পাশে অর্ধেক আর এই পাশে অর্ধেক। তাহলে এই চোয়ালের ভেতর যে দাঁতগুলো, এক পাশে যে দাঁতগুলো রয়েছে, এটাকে আমরা ফার্স্টে লিখতে পারি এই কথাটা দিয়ে, আইসিপিএম। আমরা এখন দন্ত সংকেত আসলে পড়তে যাচ্ছি। তাহলে এক পাশকে আমরা লিখতে পারি আইসিপিএম। আচ্ছা, এক পাশকে আমরা লিখতে পারি আইসিপিএম। আমি একটু নিচে লিখি, তোমরা হয়তো অনেকে দেখতে পাচ্ছ না। দন্ত সংকেত। তাহলে এটা আমাদের চোয়াল, এই চোয়ালকে আমি দুটো সমান ভাগে ভাগ করে নিলাম। এই দুটো সমান ভাগের আমরা একটা ভাগ নিয়ে আসলে কথা বলবো। তাহলে আমরা একটা ওয়ার্ড মনে রাখবো আইসিপিএম, আর আমরা একটা সংখ্যা মনে রাখবো 2123, 2123। এখন আমি এটা একটু ব্যাখ্যা করি যে এটা আসলে কোনটা কি জিনিস। আই দিয়ে আসলে বোঝাচ্ছে ইনসিসার, বা যেটাকে আমরা বাংলায় যদি বলি তাহলে বলতে হবে যে ছেদন দন্ত। আমাদের এই মুখের যে চোয়ালটা আছে, তুমি যদি নিজেই ফিল করার চেষ্টা করো, মাঝ বরাবর থেকে ডান পাশে বা বাম পাশে যেদিকে তুমি ফিল করো, প্রথম দুটো দাঁত একদম এইভাবে একদম উপর থেকে নিচ পর্যন্ত রয়েছে। মানে তুমি জিহ্বা দিয়ে যদি ফিল করো তাহলে দেখবা যে এটা দিয়ে আসলে আমরা খাবার দাবার গুলি কাটি। এই কাটাই হচ্ছে ইনসিসর, ইনসাইজ, ইংলিশ ইনসাইজ শব্দটার মানে হচ্ছে কাটা। তাহলে প্রথম দুটো দাঁত হচ্ছে ইনসিসর টিথ বা কর্তন দন্ত। এরপরের একটা হচ্ছে যেটার মাথাটা একটু পয়েন্টেড, এবং তোমরা যদি মুভি দেখো বা তোমরা যদি ভ্যাম্পায়ারের বইগুলো দেখে থাকো, এই ভ্যাম্পায়ারদের মুভিতে এই ভ্যাম্পায়ারদের এই দুটো দাঁতই আসলে একটু বড় হয়ে যায়। এটা হচ্ছে আসলে ক্যানাইন, বা যেটাকে আমরা যদি বাংলায় বলি তাহলে বলতে হবে যে এটা হচ্ছে তোমার ক্যানাইন দিয়ে আসলে যারা হচ্ছে মাংস খায়, মাংস খাওয়ার সময় তারা কি করে, মাংসটাকে ছিঁড়ে নেয়। তাহলে এটা হচ্ছে ক্যানাইন টিথ। তাহলে আমি এটা লিখে ফেলি, ইনসিসর, বা যেটাকে বাংলায় বলবো ছেদন দন্ত, তারপর হচ্ছে ক্যানাইন, বা যেটাকে আমি বাংলায় বলবো কর্তন দন্ত। পি দিয়ে হচ্ছে প্রিমোলার, বা বাংলায় যদি বলি তাহলে হচ্ছে অগ্রপেশন দন্ত। আর লাস্টের যেটা এম, সেটা দিয়ে হচ্ছে মোলার, যেটা হচ্ছে প্রেষণ দন্ত।
বুঝতেই পারতেছো যে এই দুটো দাঁত দিয়ে আসলে আমরা কি করি, খাবারগুলিকে গ্রিন্ডিং বা খাবারগুলিকে একদম পিষে চূর্ণ বিচূর্ণ করে ফেলি। তাহলে এই প্রিমোলার মোলার এই দুটো দাঁত দিয়ে আসলে আমরা খাবারগুলিকে চূর্ণ বিচূর্ণ করে ফেলি, ইনসিসর দিয়ে আমরা এটাকে খাবারগুলোকে কাটি, আর ক্যানাইন দিয়ে আসলে মাংস যেগুলি আমরা খাই সেই মাংসগুলিকে আমরা এগুলি দিয়ে এই দাঁতটা দিয়ে কেটে ফেলি। তাহলে এটা গেল একটা অ্যাডাল্ট মানুষের দাঁতের সংকেত। এবং এর মধ্যে 3 নাম্বার যে মোলার টিথ, 3 নাম্বার যে মোলার দাঁতটা রয়েছে সেটা আসলে আমাদের প্রথমে থাকে না, আমাদের বয়স যখন একটু বেশি হয় তখন এই দাঁতটা আসে, এবং এই দাঁতটাকে আমরা বলে থাকি আক্কেল দাঁত বা উইজডম টিথ। তাহলে এই দাঁত সাধারণত দেখা যায় যে 18-19 বছরের দিকেই আসলে উঠে, এবং ধারণা করা হয় যে এই বয়সেই মানুষের নাকি আক্কেল তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় আক্কেল দাঁত। পাশাপাশি আমরা বাচ্চাদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে, তোমরা সবাই জানো যে শিশুদের দাঁতের প্যাটার্নটা একটু অন্যরকম, বিকজ ওদের কিন্তু দাঁত একবার পড়ে যায় আবার নতুন দাঁত উঠে, এবং ওদের মুখের ভিতরে এত জায়গাও থাকে না যে ওদের এতগুলো দাঁত থাকবে। তুমি দেখো এখানে এক পাশে আমরা টোটাল 8টা দাঁত পেলাম, তাহলে দুই পাশ মিলে এক পার্টিতে আমরা পাবো হচ্ছে 8-8-16টা দাঁত, এবং দুই পার্টিতে আমরা পাবো 16-16-32টা দাঁত। তাহলে এই 32টা দাঁত আসলে বাচ্চাদের ওঠার মতো জায়গা থাকে না, তো ওদের দাঁতের সংকেতটা একটু অন্যরকম। ওদের দাঁতের সংকেত হচ্ছে আইসিএম, এবং মনে রাখবো আমরা 212 এই সংখ্যাটা দিয়ে। এটা হচ্ছে তাহলে দুধ দাঁতের সংকেত। তাহলে দুধ দাঁতের সংকেত আমরা জেনে ফেললাম। এখন আমরা চলো যাই, আমাদের এই যে পরিপাক হয়, এই পরিপাকের এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, তাদের পরিপাকের যে কথাবার্তাগুলি আমরা দেখলাম, সেই পরিপাকগুলি কিভাবে হয়। তো সেটাতে যাওয়ার আগে আমরা আরেকটা বেসিক একটা ধারণা ক্লিয়ার করে রাখি। সেই ধারণাটা হচ্ছে আমাদের গলার এখানে টিউব কিন্তু আছে দুইটা। একটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, যেটা দিয়ে বাতাস যাচ্ছে আমাদের লাংসে, এবং আরেকটা হচ্ছে আমাদের খাদ্যনালী বা ইসোফেগাস, যেটা দিয়ে আসলে খাবার চলে যাচ্ছে আমাদের পাকস্থলীতে। এখন তোমরা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছো যে আমাদের শ্বাসনালীতে যদি কখনো এক ফোঁটা ভাত বা এক ফোঁটা পানি এটা যদি যায়, তাহলে কিন্তু হাঁচি কাশি হয়ে আমরা একদম অস্থির হয়ে যাই, এবং এই হাঁচি কাশি হয়ে জিনিসটা বের না হওয়া পর্যন্ত আমরা শান্তি পাই না। তাহলে এই যে স্ট্রিক্টলি আমাদের শ্বাসনালীর ভিতরে কখনোই খাদ্যকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই ব্যাপারটা আসলে কিভাবে মেনটেন করা হয় বা কিভাবে এনশিওর করা হয়, এটা চলো আমরা জানি। তো এটা জানার আগে তোমরা একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দাও যে আসলে তোমার কি মনে হয় শ্বাসনালী এবং খাদ্যনালী এই দুইটা নালীর মধ্যে কোনটা সামনে এবং কোনটা পিছনে অবস্থিত। এটা তোমরা একটু আমাকে জানিয়ে দাও, আমি একটু কমেন্ট সেকশনে দেখি। আর এই ভিডিওটা শেয়ার করে সবার সাথে তোমার বন্ধুরা যারা এখনো ক্লাসে জয়েন করেনি তাদেরকে আমাদের ক্লাসে নিয়ে আসো। চলো আমরা দেখি যে শ্বাসনালী এবং খাদ্যনালী এটার মধ্যে কোনটা সামনে এবং কোনটা পিছনে। হ্যাঁ, আক্কেল হয়নি, এনামুলের আক্কেল হয়নি, ইব্রাহিম। আচ্ছা, ইনসিসর হচ্ছে কর্তন। আচ্ছা আচ্ছা, তুমি একটা কোয়েশ্চেন দিয়েছো, চোয়াল আর ম্যান্ডিবল কি একই? আসলে উপরের চোয়াল যেটা, চোয়াল বলতে আসলে আমরা জ বুঝি, অর্থাৎ উপরের চোয়াল এবং নিচের চোয়াল। তো নিচের চোয়াল যেটা, নিচের চোয়াল যেই হাড্ডির ভিতরে অবস্থিত বা যে হাড্ডির উপরে নিচের চোয়ালের দাঁতগুলি লাগানো আছে, এই হাড্ডিটার নাম হচ্ছে ম্যান্ডিবল। তাহলে তুমি যে প্রশ্নটা দিয়েছো যে চোয়াল এবং ম্যান্ডিবল একই কিনা, আসলে চোয়াল হচ্ছে উপরে এবং নিচে দুইটাই চোয়াল, কিন্তু নিচের চোয়ালের যে হাড্ডি সেটার নাম হচ্ছে ম্যান্ডিবল। আমি আশা করি তুমি তোমার প্রশ্নের আনসারটা পেয়েছো। তোমরা সবাই আসলে খুব হ্যাঁ, শ্বাসনালী সামনে, জাহাঙ্গীর বলতে চাচ্ছ শ্বাসনালী পিছনে। হ্যাঁ, অধিকাংশই শাহানুর তুমি ঠিক কথাই বলেছো যে শ্বাসনালী আসলে সামনে। সোয়েব তুমিও জানিয়েছো শ্বাসনালী সামনে, মতিউর শ্বাসনালী সামনে। হ্যাঁ, তাহলে আসিফ, বিজয় এবং সাজ্জাদ, তোমরা সবাই আসলে, অনামিকা, তোমরা সবাই আসলে সঠিক উত্তর দিয়েছো যে শ্বাসনালী বা ট্রাকিয়াটা সামনে। তাহলে আমি মনে করে এঁকে ফেললাম, এটা হচ্ছে ধরো আমার ট্রাকিয়া বা শ্বাসনালী, এটা হচ্ছে সামনের দিক, আর এটা হচ্ছে ধরো খাদ্যনালী, এটা হচ্ছে পিছনের দিক। হ্যাঁ, তো এই জায়গাটায় একটা ঢাকনার মতো একটা জিনিস থাকে, এই ঢাকনার মতো একটা জিনিস যার নাম হচ্ছে এপিগ্লটিস। তো এই এপিগ্লটিস আমরা যখন খাবারটা গিলি বা খাবার যখন আমরা ভিতর দিকে নেই, তখন এই এপিগ্লটিসটা নিচের দিকে নেমে আসে। নিচের দিকে নেমে আসার কারণে এপিগ্লটিসটা আমাদের শ্বাসনালীকে একদম ঢেকে ফেলে, এবং খাবারটা এই এপিগ্লটিসের উপর দিয়ে এসে আমাদের খাদ্যনালী বা আমাদের ইসোফেগাসের ভেতর ঢুকে যায়। তাহলে এই এপিগ্লটিসের উপস্থিতির কারণে, এপিগ্লটিস নরমালি এভাবে থাকে, যেই খাবারটা চলে আসে আমরা ঢোক গিলতে থাকি, এপিগ্লটিস আস্তে আস্তে নিচের দিকে নেমে যায় এবং আমাদের শ্বাসনালীর যে উপরের দিকটা আছে সেই উপরের দিকটাকে ঢেকে ফেলে। অ্যাজ এ রেজাল্ট আমাদের শ্বাসনালীতে কখনোই কোনো খাবার ঢুকতে পারে না। যদি ঢুকে তাহলে আমাদের শ্বাসনালীর ভেতরের যে জায়গাটা ও খুবই সেন্সিটিভ, ওর ভিতরে বাতাস ছাড়া আর কাউকে একসেপ্ট করতে চায় না।
তখনই সে খুব রিয়াকশন দেখায় এবং হাঁচি কাশি হয়ে আমাদের এই খাবারটা বাইরে বের হয়ে আসে। তাহলে আমরা এবার আমরা চলে যাই আমাদের পরিপাকের ভেতর, যে কার্বোহাইড্রেট কিভাবে পরিপাক হয়, প্রোটিন কিভাবে পরিপাক হয় এবং ফ্যাট কিভাবে পরিপাক হয়। তাহলে প্রথমে চলো যাই যে কার্বোহাইড্রেট সেটার ক্ষেত্রে। তুমি মনে করো কোনো কার্বোহাইড্রেট খেলে, সেটা ভাত হতে পারে, আলু হতে পারে, রুটি হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে। তো তুমি কোনো কার্বোহাইড্রেট খেলে প্রথমে মুখে কি হয় সেটা চলো আমরা দেখি। মুখের ভিতরে কার্বোহাইড্রেটের পরিপাক তো আমরা প্রথমেই বলেছি যে যে কোনো পরিপাক আসলে দুইটা ভাবে হতে পারে, একটা হচ্ছে যান্ত্রিক আর একটা হচ্ছে রাসায়নিক। তো মুখের ভিতরে তো কার্বোহাইড্রেটের যান্ত্রিক পরিপাক হয়ে যাচ্ছে তোমার দাঁতের সাহায্যে। রাসায়নিক পরিপাক কি হয়, মুখের ভিতরে বিভিন্ন ধরনের লালা গ্রন্থি রয়েছে। আমাদের প্যারোটিড গ্ল্যান্ড রয়েছে, ম্যান্ডিবুলার নিচে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এবং জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এরকম তিনটা লালা গ্রন্থি রয়েছে। সরি। তো এই তিনটা লালা গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের এনজাইম বের হয়, তার মধ্যে একটার নাম হচ্ছে টায়ালিন, বানানটা কিন্তু পি দিয়ে শুরু। তো এই টায়ালিন আমাদের কার্বোহাইড্রেটকে এই টায়ালিন ম্যালটোজে পরিণত করে, এবং ম্যালটোজ এটা আবার ম্যালটেজ নামের একটা এনজাইমের সাহায্যে পরিণত হয়ে যায় গ্লুকোজে। তাহলে মুখের ভিতরে জাস্ট এই দুটো এনজাইম কাজ করে, টায়ালিন এবং ম্যালটেজ। টায়ালিনের প্রভাবে কার্বোহাইড্রেট ম্যালটোজে পরিণত হয়, এবং ম্যালটোজ এটা ম্যালটেজ নামের এনজাইমের প্রভাবে গ্লুকোজে পরিণত হয়। তবে এখানে একটা খুবই মজার একটা জিনিস আছে, সেটা হচ্ছে মুখের ভিতরে শুধুমাত্র বয়েলড বা সিদ্ধ কার্বোহাইড্রেটের পরিপাক হয়। মুখের ভিতরে কোনো আনবয়েলড বা সিদ্ধ করা হয় নাই এমন কোনো কার্বোহাইড্রেটের পরিপাক হয় না। অর্থাৎ মুখের ভিতরে তুমি যদি ভাত নাও এটা পরিপাক হবে, কিন্তু তুমি মুখের ভিতরে যদি চাল রেখে ঘুমায় যাও, সকালে উঠে দেখবা সেটা চালই রয়েছে, সেটার কোনো পরিপাক হয়নি। মুখ থেকে খাবারটা পেরিস্টালসিস হয়ে চলে যাবে তোমার পাকস্থলীতে। তো পাকস্থলীতে যাওয়ার পর পাকস্থলীতে কার্বোহাইড্রেটের কোনো পরিপাক হয় না। পাকস্থলীতে কার্বোহাইড্রেটকে পরিপাক করার জন্য যে এনজাইমগুলি দরকার হয় সেই এনজাইমগুলি কোনোটাই থাকে না, এবং পাকস্থলীর ভিতরে খুবই বেশি পরিমাণে অ্যাসিড থাকে। তো কার্বোহাইড্রেট পরিপাক হওয়ার মতো কোনো পরিবেশ পাকস্থলীর ভিতরে নাই, তাহলে পাকস্থলীতে কার্বোহাইড্রেটের কোনো পরিপাক হয় না। কার্বোহাইড্রেটের পরিপাক পরবর্তীতে হয় হচ্ছে তোমার ক্ষুদ্রান্তে। আচ্ছা, তাহলে আমাদের আসলে এই টপিকগুলি পড়তে গেলে মূলত যেই সমস্যাটা হয় সেই সমস্যাটা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের এনজাইমের নাম আছে। এই এনজাইমের নামগুলি আমাদের মনে রাখতে আসলে খুব কষ্ট হয় এবং নামগুলি মনে থাকে না। তো তোমাদের জন্য আমি একটা জিনিস বলে দিই, অ্যামাইলেজ এই শব্দটা যেখানেই পাবা, বা অ্যামাইলো এই শব্দটা তুমি যেখানেই পাবা, ধরে নিবা যে এই শব্দটা আসলে রিলেটেড হচ্ছে কার্বোহাইড্রেটের সাথে। তাহলে অ্যামাইলেজ এই এনজাইমটা তোমার কার্বোহাইড্রেটের পরিপাকের জন্যই দরকার। এবং আমাদের টায়ালিন যে এনজাইমটা রয়েছে তার কিন্তু আরেকটা নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। তোমরা জানো যে আমাদের মুখের যে লালা তার ইংলিশ নাম হচ্ছে স্যালাইভা। তো সেই স্যালাইভা থেকে নিঃসরণ হয় বলে তার আরেকটা নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। তাহলে অ্যামাইলেজ কথাটার মানে হচ্ছে সে কাকে পরিপাক করে, সে পরিপাক করে কার্বোহাইড্রেটকে। তাহলে ক্ষুদ্রান্তে আমরা জানি যে ক্ষুদ্রান্তে কিন্তু সব ধরনের খাবারের পরিপাক হয়। ক্ষুদ্রান্তে খাদ্যদ্রব্যকে পরিপাক করার জন্য আমরা জানি যে লিভার থেকে পিত্ত, অগ্নাশয় থেকে অগ্নাশয় রস, এবং ক্ষুদ্রান্তের নিজস্ব পরিপাক করার জন্য কিছু এনজাইম রয়েছে যেটাকে আমরা আন্ত্রিক রস বলতে পারি। তো ক্ষুদ্রান্তে সব ধরনের খাবার পরিপাক হয়। তো ক্ষুদ্রান্তে যে অ্যামাইলেজ থাকে এটা আসলে অগ্নাশয় থেকে আসে বা ক্ষুদ্রান্তের আন্ত্রিক রস থেকে আসে। সে হচ্ছে কার্বোহাইড্রেটকে, বা কার্বোহাইড্রেট বলতে আমি সোজাসুজি লিখেই দিই যে আমাদের এখন ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট হচ্ছে স্টার্চ। সেই স্টার্চকে সে আসলে পরিণত করে দেয় বিভিন্ন ধরনের ডাইস্যাকারাইডে। সংক্ষেপে ডাইস্যাকারাইড লিখে দিলাম। তো ডাইস্যাকারাইড এখন বিভিন্ন ধরনের ডাইস্যাকারাইড আছে, যেমন হতে পারে সেটা সুক্রোজ, হতে পারে সেটা ইনভার্টোজ, হতে পারে সেটা ম্যালটোজ। তাহলে তুমি বলো সুক্রোজকে পরিপাক করার জন্য যে এনজাইমটা রয়েছে সেই এনজাইমের নাম কি হবে? মনে রাখবা যে কোনো কিছুর নামের শেষে এস এই শব্দটা যদি আমি যোগ করে দেই তাহলে ওটাকে পরিপাক করার এনজাইমের নাম আসলে হয়ে যায়।
দুই একটা এক্সেপশন বাদ দিলে অধিকাংশ ক্ষেত্রে তুমি যে কোনো এনজাইমের নামে যদি এজ, যে কোনো সাবস্ট্রেটের নামের সাথে যদি এজ এই ওয়ার্ডটা বা এই তোমার অংশটা অ্যাড করে দাও তাহলে একটা এনজাইমের নাম হয়ে যায়। তাহলে সুক্রোজকে পরিপাক করার এনজাইমের নাম হচ্ছে সুক্রেজ, ইনভার্টোজকে পরিপাক করার এনজাইমের নাম ইনভার্টেজ, আর ম্যালটোজ তোমরা একটু আগে দেখে এসেছো ম্যালটেজ। তাহলে এই এনজাইমের সাহায্যে আমরা জানি যে সবগুলি আসলে কিসে পরিণত হবে, গ্লুকোজে পরিণত হবে। বা ল্যাকটোজ, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ল্যাকটোজ এটা পরিপাক করার এনজাইমের নাম হবে, তোমরাই বলো ল্যাকটেজ। তাহলে যে কোনো কিছুর নামের শেষে তুমি যদি এএসই এই অংশটা অ্যাড করে দাও তাহলেই সেই সাবস্ট্রেটটাকে পরিপাক করার যে এনজাইম সেই এনজাইমটা আসলে পাওয়া যায়। তাহলে আমি দেখে ফেলি এর মধ্যে যে তোমরা আসলে কে কি কমেন্ট করেছো এবং কি কি প্রশ্ন আমাদেরকে দিয়েছো। হ্যাঁ, নিসা জয়েন করেছো আমাদের সাথে। মতিউর তুমি জানতে চেয়েছো ভাইয়া টাইলিনের আসলে বানানটাই এরকম, আমরা দেখি না সাইকোলজি বানানে পি রয়েছে কিন্তু সেই পিটা উচ্চারণ হয় না, টাইলিন বানানটা এরকম, এখানে একটা পি রয়েছে সেই পিটা উচ্চারণ হয় না। সুক্রোজ সুক্রেজ, হ্যাঁ ল্যাকটোজ ল্যাকটেজ। হ্যাঁ, আমরা অনেকগুলি প্রশ্ন এখানে পেয়েছি, আমরা এটার আনসার দিব ধীরে ধীরে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ক্ষুদ্রান্তে বিভিন্ন ধরনের এনজাইমের প্রভাবে আস্তে আস্তে সবগুলো গ্লুকোজ এবং কখনো কখনো গ্লুকোজ এর সাথে ফ্রুক্টোজ এই জিনিসগুলিতে পরিণত হয়। তাহলে এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এগুলি সরল কার্বোহাইড্রেট, এগুলি কিন্তু সরাসরি পরিপাক হয়ে যায়। তাহলে এবার আমরা চলে যাই, কার্বোহাইড্রেটটা আমরা বুঝতে পারলাম, এবার চলো আমরা চলে যাই প্রোটিনে। প্রোটিনের পরিপাক কিন্তু একটা, আচ্ছা কার্বোহাইড্রেটের পরিপাক নিয়ে একটা খুব মজার একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সেলুলোজ। সেলুলোজ, এই আমরা সবাই শুনি যে গরু ছাগল ঘাস খায়, মানুষ কেন ঘাস খায়, মানে মানুষ কেন ঘাস খায় না। ঘাসের মধ্যে আসলে বেশি পরিমাণে থাকে সেলুলোজ। সেলুলোজকে পরিপাক করার জন্য যে এনজাইম তার নাম হচ্ছে সেলুলেজ। তাহলে মানুষের পরিপাক তন্ত্রে সেলুলেজ নামের এনজাইম থাকে না দেখে মানুষ আসলে সেলুলোজ বা ঘাস পরিপাক করতে পারে না, এই জন্য মানুষ আসলে ঘাস খায় না। তাহলে একটা জিনিস আসলে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই, সেটা হচ্ছে এই সেলুলোজ এটা আসলে কোথায় পাওয়া যায়। সেলুলোজ এটা আসলে মূলত পাওয়া যায়, তোমরা এটা সবাই জানো যে এটা আসলে পাওয়া যায় উদ্ভিদের কোষ প্রাচীরে। তাহলে আমরা ঘাস খাই না ঠিকই, কিন্তু আমরা তো শাকসবজি ফলমূল খাই, এগুলি কোষ প্রাচীরে কি সেলুলোজ নেই? এগুলির কোষ প্রাচীরেও অবশ্যই সেলুলোজ রয়েছে। তাহলে যে আমরা শাকসবজি বা ফলমূল খাই এগুলির পুরোটাই কি আমাদের পরিপাক হয়? তোমাদের কি ধারণা যে এখানেও সেলুলোজ রয়েছে? তোমরা জানো যেহেতু এটা উদ্ভিদের বডির অংশ, তাহলে এখানে যে সেলুলোজ রয়েছে সেটা কি আমাদের পরিপাক হয় নাকি হয় না? আমাদেরকে এখনই কমেন্ট করে জানিয়ে দাও যে আমাদের ফলমূল বা শাকসবজি এটা আমাদের পরিপাক হয় নাকি হয় না। তোমরা জানতে চেয়েছো যে বাসে চড়লে অনেকের বমি হয় কেন। হ্যাঁ, এটা আসলে আমাদের ব্রেইনের একটা অংশ, সেই ভেস্টিবুলার নার্ভ যেখানে রয়েছে। তোমরা সবাই জানো যে আমাদের বডির কানের ভিতরে একটা অংশ রয়েছে, সেই অংশটা আমাদের ব্যালেন্সকে কন্ট্রোল করে। সেই ব্যালেন্সের অংশটা অনেক সময় ঠিক মতো কাজ করতে পারে না ওই গাড়ি চলার সময়, এটাকে আমরা তখন তাদের বমি হয়। আচ্ছা, এই হৃদয় তুমি জানিয়েছো যে হয় না, নার্গিস তুমিও জানিয়েছো যে হয় না, মতিউর জানতে চাচ্ছ বিপাক ও পরিপাক কি একই, এটা খুব সুন্দর একটা প্রশ্ন, আমি এটার আনসার দিব। শাহানুর বলেছো যে হয়, ইব্রাহিম বলেছো হয় না, বিজয় বলেছো যে সেল মেমব্রেন, আসলে সেল মেমব্রেন না সেল ওয়াল এটা, বুঝছো। খালেদ তুমিও বলেছো হয় না। তাহলে তোমরা অনেকেই আসলে ঠিক সঠিক আনসারটাই আসলে দিচ্ছ যে আমাদের আসলে কার্বোহাইড্রেট গুলি কিন্তু আমাদের এই উদ্ভিদের বডিতে যে সেলুলোজ বা স্টার্চ সেলুলোজটা থাকে এটা কিন্তু পরিপাক হয় না। তাহলে আমরা শাকসবজি খাই, এর অধিকাংশ একটা বড় অংশ আসলে পরিপাক হয় না, তাহলে আমরা এটা কেন খাই? এটা আসলে দেখো, মনে করো এটা আমাদের পরিপাক নালীর একটা অংশ, তাহলে পরিপাক এই নালীর ভিতরে মনে করো সেলুলোজ রয়েছে, আমরা শাকসবজি খেয়েছি এর ফলে যে সেলুলোজ রয়েছে সেটা। এখন এটার খাওয়ার দুটো সুবিধা, একটা হচ্ছে যে সেলুলোজ খেলে তুমি সেলুলোজটা তোমার হজম হলো না, অর্থাৎ তুমি শাকসবজি খেলে এই শাকসবজিটা তোমার হজম হলো না, শাকসবজিটা পরিপাক নালীর ভেতরেই থেকে গেল। তাহলে শাকসবজি পরিপাক নালীর ভেতরে থেকে গেলে তোমার শরীরে এটা কোনো ওই যে আমরা যে দেখেছিলাম যে ক্যালোরি দেয় বা শক্তি দেয়, সেই শক্তিটা সে আসলে দিল না। তাহলে তোমার বডিতে যে ফ্যাটগুলি জমা ছিল সেই ফ্যাটগুলি ভেঙে ভেঙে তোমার বডির মধ্যে শক্তি তৈরি করবে। তাহলে শাকসবজি খেলে নাম্বার ওয়ান সুবিধা যে এটা তোমার খিদা কিন্তু ঠিকই পূরণ করে দিয়েছে, যে তুমি শাকসবজি খেয়েছো ফলে তোমার শরীরে আর কোনো খিদা নাই,
কিন্তু এটা তোমার শরীরে আবার কোনো ক্যালোরিও দেয় নাই। অ্যাজ এ রেজাল্ট তুমি তোমার বডিতে যে ক্যালোরি জমা করে রেখেছিলে ফ্যাট হিসাবে, সেই ফ্যাটটা আস্তে আস্তে বার্ন আউট হবে বা সেই ফ্যাটটা আস্তে আস্তে ভেঙে যাবে। তাহলে এটা একটা সুবিধা। আর দ্বিতীয় সুবিধা যেটা, সেটা হচ্ছে তোমার পরিপাক নালীর ভিতরে ধরো কিছু সেলুলোজ আছে, তো সেলুলোজের একটা ধর্ম হচ্ছে ও যেখানেই থাকে ও চারপাশে কিছু পানি ধরে রাখে। তাহলে পরিপাক নালীর ভিতরে যদি কিছু সেলুলোজ থাকে, সে তাহলে চারপাশে কিছু পানি ধরে রেখেছে। অ্যাজ এ রেজাল্ট এই জিনিসটা খুব সফট থাকবে এবং এই জিনিসটা খুব ইজিলি পরিপাক নালী থেকে বের হয়ে যাবে। অর্থাৎ ডেফিকেশন বা বাংলায় যদি বলি তাহলে হচ্ছে মল ত্যাগ, এই মল ত্যাগটা সুবিধাজনক হবে। এবং উল্টাটাও সত্যি, মনে করো কেউ শাকসবজি খায় না, ফলমূল খায় না, সে শুধু মাছ মাংস এরকম এই জাতীয় খাবারগুলি বেশি খায়, তাহলে তার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে পরিপাক নালীর ভিতরে কোনো সেলুলোজ নাই, তাহলে পরিপাক নালীর ভিতরে পানি ধরে রাখার মতো কেউ নাই, এখানে পানি সব শোষণ হয়ে রক্তের মধ্যে চলে যাচ্ছে। তাহলে তার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে তার এই সেলুলোজ গুলি এখানে না থাকার কারণে এখানে যে জিনিসটা থাকবে সেটা খুব হার্ড হয়ে যাবে বা খুব শক্ত হয়ে যাবে, এবং এই শক্ত জিনিসটা খুব সহজে আসলে বের হতে চাবে না। তখন এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটাকেই আমরা বলে থাকি কোষ্ঠকাঠিন্য বা ইংলিশে বলে থাকি কনস্টিপেশন। তাহলে তোমরা সবাই আসলে জানো যে কনস্টিপেশন হলে আসলে কি সমস্যাটা হয়, ঠিক আছে? যে কনস্টিপেশন যখন হয় তখন আসলে কোভিড ভাষায় বলতে হয়। তোমরা সবাই জানো যে রবীন্দ্রনাথ তার ছোট গল্পের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন যে অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করে মনে হবে শেষ হইয়াও হইল না শেষ। ঠিক তেমনি যার হচ্ছে কনস্টিপেশন হয় বা কোষ্ঠকাঠিন্য হয়, তারও কিন্তু একই অবস্থা। সেও যখন বাথরুম থেকে বের হয় তখন অন্তরে অতৃপ্তি থাকে এবং সাঙ্গ করে মনে হয় যে আসলে না, শেষ হইল না, কিছুটা মনে হয় থেকেই গেল। তো যাই হোক, তোমরা তাহলে নিশ্চয়ই শাকসবজি খাওয়ার যে উপকারিতা, সেই শাকসবজি খাওয়ার উপকারিতাটা সবাই বুঝতে পেরেছো, এবং আমরা সবাই আসলে শাকসবজি ফলমূল খাবো, এতে আমাদের হেলথ কিন্তু অনেক ভালো থাকবে। তবে শাকসবজি থেকে আমরা কিছু ভিটামিন এবং মিনারেলসও পাই। শাকসবজি যে পুরোটাই পরিপাক হয় না তা না, কিছু অংশ পরিপাক হয় এবং কিছুটা অংশ পরিপাক হয় না। তোমাদের একজন প্রশ্ন করেছিলে যে ভাইয়া বিপাক এবং পরিপাক এই দুটো কি এক জিনিস কিনা। বিপাক তো পরিপাক তো তোমরা বুঝতেই পারলা যে জটিল খাবার সরল হওয়া, এটার নাম হচ্ছে পরিপাক। আর বিপাক হচ্ছে আমাদের শরীরে প্রতি মুহূর্তে অসংখ্য রাসায়নিক বিক্রিয়া ঘটে। আমাদের শরীরে একই মানে একসাথে অনেক রাসায়নিক বিক্রিয়া ঘটে। সব রাসায়নিক বিক্রিয়া বা সব প্রক্রিয়াকে, যত প্রক্রিয়া ঘটে সব প্রক্রিয়াকে একসাথে বলা হয় বিপাক, বা যেটার ইংলিশ নাম হচ্ছে মেটাবলিজম। তাহলে ডাইজেশন বা পরিপাক আর বিপাক বা মেটাবলিজম এই দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। একজনের সাথে আসলে আরেকজনের খুব বেশি সম্পর্ক নাই। বিপাক, যেটার ইংলিশ নাম হচ্ছে, আমি পাশে আবার লিখে দিই, অনেকে দেখতে পাচ্ছ না, মেটাবলিজম। আর পরিপাক, সেটার ইংলিশ হচ্ছে ডাইজেশন। এই দুটো আসলে ভিন্ন জিনিস। পরিপাক বলতে জটিল খাবার সরল হওয়া বোঝায়, এবং বিপাক বলতে আসলে শরীরে যত প্রক্রিয়া ঘটতেছে সব প্রক্রিয়াকে একত্রে বিপাক বলা হয়। আচ্ছা, আমরা কার্বোহাইড্রেটের পরিপাক দেখেছিলাম, এবার চলো আমরা দেখি প্রোটিনের পরিপাক। প্রোটিনের পরিপাক হচ্ছে প্রথমে মুখে নো ডাইজেশন। প্রোটিনের মুখে আসলে কোনো ডাইজেশন বা কোনো পরিপাক হয় না, অর্থাৎ কোনো রাসায়নিক পরিপাক হয় না। দাঁতের সাহায্যে কিন্তু সেখানে যান্ত্রিক পরিপাক, অর্থাৎ সে কিছুটা সাইজে ছোট হওয়া, এই ঘটনা কিন্তু সেটা চলতেছেই, সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু প্রোটিনের কোনো রাসায়নিক পরিপাক মুখের ভেতর হয় না। এরপরে চলে যাও পাকস্থলীতে। প্রোটিন যেটা আমরা খেলাম সেটা আসলে পেরিস্টালসিস করে মুখ থেকে আস্তে আস্তে চলে গেল পাকস্থলীতে। পাকস্থলীতে যাওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে যে পাকস্থলীতে প্রোটিনকে পরিপাক করার যে এনজাইমটা রয়েছে তার নাম হচ্ছে পেপসিনোজেন। পেপসিনোজেন এনজাইমটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, বা আমরা যদি বাংলায় বলি তাহলে নিষ্ক্রিয় ফর্মে থাকে। আমরা সবাই জানি যে পাকস্থলীর ভিতরে খুবই শক্তিশালী অ্যাসিড থাকে, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে পেপসিনোজেনটা সক্রিয় পেপসিনে পরিণত হয়। এই পেপসিন সে কিন্তু অ্যাক্টিভ ফর্ম। এবং দুধের একটা প্রোটিন রয়েছে, সেই দুধের প্রোটিনটার নাম হচ্ছে কেসিন। সেই প্রোটিনকে পরিপাক করার জন্য যে এনজাইম, সেই এনজাইমের নাম হচ্ছে প্রোরেনিন। সেই প্রোরেনিনও তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে অ্যাক্টিভ ফর্মে চলে যায়, এবং এই অ্যাক্টিভ ফর্মটার নাম হচ্ছে রেনিন। এখন তোমরা এই ব্যাপারটা একটু খেয়াল করবে, এইখানে রেনিন আসলে, তো রেনিন কিন্তু তোমরা বইয়ের মধ্যে আরো এক জায়গায় পেয়েছো, কিডনি যখন তোমরা পড়েছো বা তোমরা যখন পড়বে কিডনি বা বৃক্ক, সেখানেও কিন্তু একটা জিনিস আছে রেনিন। তবে দুইজনের বাংলা নামে বাংলা বানানে আসলে কোনো পার্থক্য নাই, কিন্তু ইংলিশ বানানে এই রেনিনটা হচ্ছে তোমার কিডনি থেকে বের হয়, এই রেনিনটা হচ্ছে কিডনি থেকে বের হয়। আর এই যে রেনিন এনজাইমটা যেটা পরিপাকের জন্য ব্যবহৃত হয়, অনেকে হয়তো দেখতে পাচ্ছ না, আমি এখানে লিখি, এই যে রেনিন, এই রেনিনটা হচ্ছে কিডনি থেকে বের হয়।
আর এই যে রেনিন, এটা হচ্ছে স্টমাকের ভেতরে থাকে এবং এটা হচ্ছে তোমার পরিপাকে ব্যবহৃত হয়। তাহলে আমরা যখন কিডনি পড়বো তখন এই রেনিনের কি কাজ এবং সেটা কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে সেটা জানবো। আর আজকে আমরা আপাতত জানলাম যে এই নামেরও একটা রেনিন আছে যেটা আসলে আমাদের স্টমাকের ভিতরে থাকে এবং দুধের একটা প্রোটিন যার নাম হচ্ছে কেসিন, সেই কেসিনকে পরিপাক করতে সে আসলে ব্যবহৃত হয়। তাহলে এবার চলো আমরা দেখে ফেলি। তাহলে একটা এখানে আরো একটা কনসেপশনের ব্যাপার আছে। এই কনসেপশনের ব্যাপারটা আমি একটু পরে যখন ক্ষুদ্রান্তের ভিতরে প্রোটিন কিভাবে পরিপাক হয় সেটা আমরা যখন দেখবো তখন আমি এই জিনিসটার আনসার দেবো। বলতো প্রোটিনকে পরিপাক করার জন্য যে এনজাইম গুলো রয়েছে সেই এনজাইম গুলো কেন নিষ্ক্রিয় অবস্থায় বের হয়, সেগুলো কেন সক্রিয় অবস্থায় বের হয় না, এই জিনিসটার আনসার আমি একটু পরে, আমি জানি এটা তোমাদের অনেকের ভেতরেই এই প্রশ্নটা রয়েছে, এটার আনসার আমি একটু পরেই দিব। তাহলে আমরা দেখলাম যে পাকস্থলীতে যে প্রোটিনকে পরিপাক করার জন্য যে এনজাইম সেগুলি প্রথমে নিষ্ক্রিয় অবস্থায় বের হলো, তারপর এটা সক্রিয় হলো। সক্রিয় হয়ে যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলো পেপসিনের প্রভাবে প্রোটিওজ এবং পেপটোন এই দুটো অংশে ভাগ হয় এবং এই প্রোটিওজ এবং পেপটোন এরা যখন ক্ষুদ্রান্তে যায়, ক্ষুদ্রান্তে আবার তোমার এনজাইম আছে ট্রিপসিনোজেন, এটাও নিষ্ক্রিয়। এই ট্রিপসিনোজেন সক্রিয় হয়ে ট্রিপসিনে পরিণত হয় এবং ওকে কে সক্রিয় করে জানো? ওকে সক্রিয় করে আরেকটা এনজাইম আছে যার নাম হচ্ছে এন্টারোকাইনেজ। তোমরা অবশ্যই কোন এনজাইমটা কার প্রভাবে সক্রিয় হয়, এনজাইমটার নিষ্ক্রিয় ফর্ম কি এবং এনজাইমটার সক্রিয় ফর্ম কি, এই জিনিসগুলির নাম ভুলতে কিন্তু কখনো ভুলবে না। এটা কখনোই ভোলা যাবে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। এবং পরীক্ষাতে কিন্তু আসলে এখান থেকেই প্রশ্ন আসবে যে পেপসিনোজেন কার প্রভাবে সক্রিয় হয়, ট্রিপসিনোজেন কার প্রভাবে সক্রিয় হয়। এবং এখানে আরো একটা এনজাইম আছে যার নাম হচ্ছে কাইমোট্রিপসিনোজেন। এই কাইমোট্রিপসিনোজেন এটা সক্রিয় হয়ে হয় কাইমোট্রিপসিন এবং ওকে সক্রিয় করে ট্রিপসিন। তাহলে দেখো ট্রিপসিনোজেন প্রথমে এন্টারোকাইনেজের প্রভাবে ট্রিপসিন হলো এবং কাইমোট্রিপসিনোজেন এই ট্রিপসিনের প্রভাবে কাইমোট্রিপসিন হলো। এখন এই এনজাইমগুলি ট্রিপসিন এবং কাইমোট্রিপসিন এরা পরবর্তীতে আমাদের ক্ষুদ্রান্তে যে প্রোটিওজ এবং পেপটোনগুলি এসেছে, আমি পেপটোন অবশ্য মুছে ফেলেছি, প্রোটিওজ এবং পেপটোনগুলো যে এসেছে তাদেরকে পরিপাক করে তাদেরকে ভেঙে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডে সে পরিণত করে। এখন আমরা যে এটা একটু আগে প্রশ্ন করেছিলাম যে আসলে কেন এই প্রোটিনকে পরিপাককারী এনজাইমগুলো নিষ্ক্রিয় অবস্থায় বের হয় সেটা চলো একটু দেখি। মনে করো আমরা স্টমাকের ব্যাপারটাই দেখি, এটা ধরো আমাদের স্টমাক, হ্যাঁ? তাহলে এই স্টমাকের যে কোষ থেকে তোমার পেপসিনোজেন বেরোচ্ছে, ধরো এই কোষটা থেকে পেপসিনটা বেরোচ্ছে বা পেপসিনোজেনটা বেরোচ্ছে। এখন পেপসিনোজেন যদি এখান থেকে প্রথমেই সক্রিয় অবস্থায় বের হতো, তোমরা সবাই জানো যে আমাদের শরীরের ম্যাক্সিমাম অংশই কি দিয়ে তৈরি? আমাদের শরীরের ম্যাক্সিমাম অংশই তৈরি হয়েছে প্রোটিন দিয়ে। অর্থাৎ একটা কোষ, তোমরা যখন কোষ ঝিল্লি ফ্লুইড মোজাইক মডেল পড়েছো সেখানেও দেখেছো যে একটা কোষের ভেতরে বিভিন্ন ধরনের বড় বড় প্রোটিন আসলে লাগানো থাকে কোষ মেমব্রেনে। তাহলে একটা কোষের ম্যাক্সিমাম জিনিসই প্রোটিন। তাহলে পেপসিনোজেন বা এই ট্রিপসিনোজেন বা এই কাইমোট্রিপসিনোজেন তুমি যেটাই বলো না কেন, এই এনজাইমগুলি যদি প্রথমেই সক্রিয় অবস্থায় থাকতো তাহলে সবার আগে ও কাকে পরিপাক করতো? ও সবার আগে পরিপাক করতো এই কোষটাকে। এই কোষটাকে পরিপাক করা মানে কি? এটা স্টমাকের একটা কোষ ছিল, দেখো স্টমাকের এই অংশটা নাই। তাহলে এখানে অন্যান্য যে কোষগুলো ছিল সেই কোষগুলি যদি এই পেপসিনোজেন ট্রিপসিনোজেন এই এনজাইমগুলিকে যদি সক্রিয় অবস্থায় বের করতো তাহলে সবার আগে তারা পরিপাক করে তোমার স্টমাকটাকেই নাই করে দিত। তাহলে তোমার স্টমাকই নাই, তাহলে তুমি আর অন্য খাবার দাবার খাওয়া কিভাবে? তাহলে এই যে একটা বড় সমস্যা, এই সমস্যাটা যাতে না হয় এই জন্য আমাদের প্রোটিন পরিপাককারী এনজাইমগুলি সবসময় নিষ্ক্রিয় অবস্থায় বের হয়, পরিপাক নালীর ভেতরে এসে তারপরে তারা সক্রিয় হয়। এরপর চলো আমরা যাই ফ্যাট বা লিপিডে, অর্থাৎ স্নেহ জাতীয় খাবার। এবং এটার ক্ষেত্রে একই অবস্থা, মুখে এর কোনো পরিপাক হয় না। পাকস্থলীতেও এর কোনো পরিপাক বা ডাইজেশন হয় না, শুধুমাত্র তার ডাইজেশন হয় কোথায়? ক্ষুদ্রান্তে। এবং ক্ষুদ্রান্তে যে তার পরিপাক হয় সেটাও একটু মজার। তোমরা একটা জিনিস সবাই জানো যে ধরো এটা একটা ফ্যাট, এটা একটা ফ্যাটের দানা, এবং তোমরা সবাই জানো ফ্যাট এটা কি পানিতে দ্রবীভূত হয় নাকি হয় না?
সবাই জানো যে ফ্যাট আসলে পানিতে কখনো মিশে না, তেল পানিতে মিশে না, এটা যেহেতু জানো, ফ্যাটও আসলে পানিতে মেশে না। তাহলে আমাদের পরিপাক করার জন্য যে এনজাইমগুলো বের হচ্ছে, লাইক তোমার লালা রস, পাকস্থলীতে যে পাচক রস, ক্ষুদ্রান্তে যে আন্ত্রিক রস কিংবা অগ্নাশয় রস, তো এই রসগুলো প্রত্যেকটাই তোমরা যখন বইয়ের ভিতরে এদের এরা কি কি উপাদান নিয়ে তৈরি হয়েছে এটা যখন পড়বে, তখন দেখবে যে আসলে এদের মধ্যে 99%, 97% হচ্ছে আসলে পানি। তাহলে তেল পানিতে মেশে না, অর্থাৎ ফ্যাট সে যেরকমই হোক সে আসলে পানিতে মিশবে না। তাহলে আমাকে যদি এনজাইম দিয়ে তাকে ভাঙতে হয়, তাকে তো অ্যাটলিস্ট ফার্স্টে পানিতে মেশানো দরকার। এখন তুমি এই বড় জিনিসটা পানিতে মেশাতে পারতেছো না, এখন তুমি করলা কি, এই বড় জিনিসটাকে এরকম ছোট 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 ছোট, এই একই জিনিস এটাকে ভেঙে এরকম ছোট 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 ভাগে ভাগ করবা। এখন যদি তোমার এই এনজাইমগুলি এখানে আসে, যাদের মধ্যে 90 থেকে 97% পানি, এখানে যদি আসতো কি হতো, এই যে ওদের এই গায়ের এই অংশগুলিতে হয়তো একটু এনজাইম লাগতো, এই অংশটা পরিপাক হতো, এই মাঝখানের অংশ কিন্তু পরিপাক হওয়ার কোনো সুযোগ থাকতো না। কিন্তু তুমি এই জিনিসটাকে এরকম ভেঙে 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 ছোট টুকরা টুকরা করে দেওয়াতে এখন কিন্তু প্রত্যেকটা অংশ থেকে এনজাইমগুলি এসে এগুলির গায়ে লাগতে পারবে এবং ছোট ছোট প্রত্যেকটা টুকরাকেই সে পরিপাক করতে পারবে। এই ঘটনাটাকে বলা হয় ইমালসিফিকেশন। এবং ক্ষুদ্রান্তে এটা যদি ফ্যাট হয়, ফ্যাটকে ইমালসিফিকেশন করে কে? ইমালসিফিকেশন করে বাইল বা পিত্ত। বাইল বা পিত্ত এর ভেতর বিভিন্ন ধরনের লবণ থাকে, যেমন সোডিয়াম টরোকলেট, সোডিয়াম গ্লাইকোকলেট, এই নামের কিছু একটু কঠিন কঠিন নাম, এই কঠিন কঠিন নামের কিছু লবণ থাকে। এই লবণগুলো অ্যাকচুয়ালি আমাদের ফ্যাটকে ইমালসিফিকেশন করে, অর্থাৎ ফ্যাট যেহেতু পানিতে দ্রবীভূত না, সেই দ্রবীভূত করার ব্যবস্থাটা করে। তাহলে আমরা এরকম ইমালসিফিকেশন হওয়ার পর ফ্যাটকে পরিপাক করার জন্য যে এনজাইমগুলো লাগে, সেই এনজাইমগুলোর নাম খুবই সহজ। এনজাইমগুলোর নাম হচ্ছে, আমি ফ্যাট না লিখে আমি লিপিড লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লিপিডকে পরিপাক করতে পারে, তাহলে তার নাম হচ্ছে লাইপেজ। আমরা একটু আগে বলেছিলাম যে যে কোনো কিছুর নামের শেষে এস যোগ করলেই আসলে পরিপাককারী এনজাইমের নাম পাওয়া যায়। তাহলে লিপিডকে পরিপাককারী এনজাইমের নাম হচ্ছে লাইপেজ। এখন প্যানক্রিয়াস থেকে আসে বা অগ্নাশয় থেকে আসে দেখা, এটার নাম প্যানক্রিয়াটিক লাইপেজ হতে পারে বা অগ্নাশয়ের লাইপেজ, এরকম নাম হতে পারে। লিপিড লাইপেজের প্রভাবে আসলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এই ভাগে ভাগ হয়। এখন আরো বিভিন্ন ধরনের লিপিড আছে, ফসফোলিপিড, যে আরেক ধরনের লিপিড হচ্ছে ফসফোলিপিড, তাহলে তাকে পরিপাককারী এনজাইমের নাম কি হবে? ফসফোলাইপেজ। এবং সেই ক্ষেত্রেও দেখা যাবে যে ভেঙে চুরে ওই আলটিমেটলি ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যাবে। এখানে আমি একটা এনজাইমের নাম দিয়ে দেখালাম, আরো দুই তিনটা এনজাইম এখানে, ফসফোলাইপেজ এনজাইমটা এখানে কাজ করতে পারে এবং এরকম আরো এস্টারেজ এনজাইমটা এখানে কাজ করতে পারে, এরকম আরো দুই একটা এনজাইম এখানে কাজ করবে। তবে এনজাইম যেটাই হোক না কেন, আলটিমেটলি এনজাইম এর কাজের শেষে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হবে। তাহলে আমরা পরিপাক অংশটা সবাই জানলাম। এখন চলো যাওয়া যাক শোষণ অংশে। শোষণ অংশটা, শোষণ বলতে আসলে কি বোঝায়? ধরো এটা তোমার পরিপাক নালী, শোষণ। তাহলে ধরো এটা তোমার পরিপাক নালী এবং পরিপাক নালীর পাশে এটা মনে করো তোমার রক্তনালী। তাহলে খাবার দাবারটা সরল ফর্মে হওয়ার পর বা সরল ফর্মে যাওয়ার পর এই খাবার দাবারটা পরিপাক নালী থেকে শিফট করে রক্ত নালীর ভিতরে, অর্থাৎ রক্তের ভেতরে প্রবেশ করবে। এই ঘটনাটার নামই হচ্ছে শোষণ। অর্থাৎ পরিপাক নালী সেখান থেকে চলে গেল রক্তনালীতে বা রক্তের ভেতরে, এই ঘটনাটার নামই হচ্ছে শোষণ। তো শোষণ হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রেই, শোষণ হয়ে থাকে ক্ষুদ্রান্তে। এখন এই জন্য ক্ষুদ্রান্তের ভেতরে খুব স্পেশাল একটা জিনিস আছে। তুমি একটা জিনিস খেয়াল করো, যত বেশি আমার খাবার দাবারগুলি এই দেওয়ালের কন্টাকে থাকবে, অর্থাৎ পরিপাক নালীর দেওয়ালের কন্টাকে থাকবে, তত বেশি খাবার দাবার শোষণ হতে পারবে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, আমি একটা রেখা আঁকলাম, এই জিনিসটাকে এইভাবে আঁকলাম, আবার এই জিনিসটাকে মনে করো আমি এইভাবে আঁকলাম। তাহলে তুমি বলো, এই যে আমি একটা রেখা এঁকেছি, সরল রেখা, এর সারফেস এরিয়া বেশি, নাকি এই যে একটা বাঁকা রেখা আঁকলাম, আঁকা বাঁকা রেখা আঁকলাম, বক্র রেখা আঁকলাম, এর সারফেস এরিয়া বা পৃষ্ঠতল বেশি? তাহলে বোঝাই যাচ্ছে আমি যদি এটাকে লম্বা করতে পারতাম, এটার চেয়ে কয়েক গুণ বেশি লম্বা হয়তো। এই মানে একই ছোট একই জায়গা, বাট ওই একই জায়গার ভিতরে আমি এই রেখার থেকে এই রেখাতে বেশি সারফেস এরিয়া দিতে পারতেছি। তাহলে এই যে অংশটা যার সারফেস এরিয়া অনেক অনেক বেশি বা পৃষ্ঠতল অনেক অনেক বেশি, আমি যদি আমার আঙুলগুলি রাখি তাহলে এগুলিকে দেখতে অনেকটা আঙুলের মতো লাগে কিনা? আঙুলের মতোই লাগছে, যদি আমার আঙুল আসলে এত বড় না, এই আঙুলের মতো লাগছে। এই জিনিসটার নামই হচ্ছে বিলাই।
তাহলে পরিপাক নালী অর্থাৎ ক্ষুদ্রান্তের ভিতরে এই ভিলাই থাকার কারণে আমার পৃষ্ঠতল অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং অল্প জায়গাতে আমরা যে খাবার দাবার খাচ্ছি সেই খাবার দাবারের ম্যাক্সিমামই আসলে শোষণ হয়ে চলে যেতে পারতেছে রক্তের ভেতর। তো শর্করা পরিপাক হওয়ার জন্য, পরিপাকের পর শোষণ হওয়ার জন্য এটা এই যে শর্করা অর্থাৎ গ্লুকোজগুলি যে এখান থেকে এখানে ঢুকবে, ঢোকার জন্য ওর একজনের সাহায্যের প্রয়োজন হয়, সেটা হচ্ছে সোডিয়াম এবং আরেকটা জিনিস হচ্ছে এটিপি। তাহলে তোমরা জাস্ট এই জিনিসটা মাথায় রাখো যে সোডিয়াম এবং এটিপি এই দুটোর সাহায্যে সক্রিয় শোষণ পদ্ধতিতে আবার গ্লুকোজগুলি রক্ত থেকে পরিপাক নালী থেকে ঢুকে যায় রক্তের ভেতর। সক্রিয় শোষণ মানে কি? সক্রিয় শোষণ মানে হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়াতে এটিপি শক্তি দিতে পারে, অর্থাৎ এটিপির শক্তি ব্যয় করে যদি কোনো প্রক্রিয়া হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে সক্রিয় প্রক্রিয়া। এরপর চলো যাই অ্যামাইনো অ্যাসিডগুলি কিভাবে শোষণ হয়। অ্যামাইনো অ্যাসিডগুলি এখান থেকে শোষণ হতে পারে তিনটা উপায়ে। একটা হচ্ছে ব্যাপন, অ্যামাইনো অ্যাসিড লিখি, একটা হচ্ছে ব্যাপন। এটা তো বুঝতেই পারতেছো, ধরো এখানে কোনো অ্যামাইনো অ্যাসিডের ঘনত্ব বেশি, তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে গেল, এটা হচ্ছে তোমার ব্যাপন। এটা ছাড়া আরেকটা উপায় যেতে পারে, সেটা হচ্ছে গ্লুকোজের মতো সক্রিয় পদ্ধতি বা সক্রিয় শোষণ। আর আরেকটা পদ্ধতিতে এখান থেকে অ্যামাইনো অ্যাসিডগুলি আরেকটা পদ্ধতিতে এখান থেকে অ্যামাইনো অ্যাসিডগুলি ভিতরে ঢুকে যেতে পারে, সেটা হচ্ছে তোমার পিনোসাইটোসিস। তাহলে জাস্ট এই তিনটা ওয়ার্ড মনে রাখলেই চলবে যে অ্যামাইনো অ্যাসিডগুলি হয় তোমার ব্যাপন, অথবা তোমার সক্রিয় পদ্ধতি অর্থাৎ এটিপি খরচ করে জোর করে তাদেরকে ঢুকানো লাগতেছে এরকম হতে পারে, অথবা পিনোসাইটোসিস একটা প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে ঢুকে যেতে পারে। এরপরে চলো যেটা আসলে একটু কনসেপ্টের ব্যাপার, সেটা হচ্ছে ফ্যাট, এগুলি কিভাবে শোষণ হয়। দেখো ফ্যাট কিন্তু শোষণ হয়ে দুটো জিনিস তৈরি হচ্ছিল, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং আরেকটা হচ্ছে গ্লিসারল। এই দুটো জিনিসের মধ্যে দেখো রক্তের মধ্যে তোমরা জানো যে রক্তের মধ্যে অধিকাংশ অংশই হচ্ছে তোমার পানি। তাহলে এই দুটো জিনিসের মধ্যে গ্লিসারল সে পানিতে দ্রবীভূত হয়, যেহেতু সে পানিতে দ্রবীভূত হয় সেহেতু তাকে আমি খুব সহজেই এখান থেকে এখানে ব্যাপন করে পাঠিয়ে দিলে সে রক্তের মধ্যে ফ্লো করতে পারবে। আবার ফ্যাটি অ্যাসিড এটা হচ্ছে আসলে তেল, তাহলে তেল তো পানিতে দ্রবীভূত হয় না, তাহলে তুমি নিশ্চয়ই রক্তের মধ্যে এমন কিছু একটা দিতে পারবে না যেটা দ্রবীভূত হয় না, তো রক্তের সাথে তার একটা, সে রক্তের মধ্যে আছে কিন্তু রক্তের সাথে মিশতেছে না, তাহলে তো একটা প্রবলেম, তাই না? এখন তুমি যদি একটা জিনিস পানিতে না মিশে, তাহলে তুমি এটাকে এমন করতে পারো একটা ক্যাপসুলের মধ্যে ভরে তারপরে তুমি সেটাকে পানিতে ছেড়ে দিতে পারো, তাহলে পানির সাথে সে খুব ইজিলি সুন্দর করে ফ্লো করতে পারবে। তো ঠিক এই ব্যাপারটাই হয় হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে। ফ্যাটি অ্যাসিড গুলো প্রথমে এখানে যে কোষ রয়েছে সেই কোষের ভিতর ঢোকার পর সে একটা যৌগ তৈরি করে, এই যৌগটার বাইরের অংশটা হচ্ছে প্রোটিন, এবং ভিতরে গিয়ে সেই ফ্যাট গুলি এস্টারীভূত হয়ে টিজি বা বিভিন্ন ধরনের ফ্যাট তৈরি করে। তাহলে একটা প্রোটিন যার ভিতরে ফ্যাট গুলো রয়েছে এস্টারীভূত অবস্থায়, কিংবা অনেক সময় ট্রাইগ্লিসারাইড আমরা বলে থাকি, সেই ফর্মে রয়েছে, এই প্রোটিনটাকে আমরা বলতেছি কাইলোমাইক্রন। ফ্যাট কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, ফ্যাট কিন্তু পানিতে মুভ করতে পারে না বা রক্তের সাথে মেশে না, কিন্তু এই কাইলোমাইক্রন প্রোটিনটাকে যখন আমি এক্সোসাইটোসিস পদ্ধতিতে সেল থেকে বের করে রক্তের মধ্যে ফেলে দিলাম, তখন কিন্তু সে রক্তের মধ্যে দিয়ে ফ্লো করতেছে, রক্ত যেভাবে যেভাবে যাচ্ছে সেও কিন্তু ঠিক সেভাবে সেভাবে যাচ্ছে, এবং রক্তের মধ্যে যাওয়ার পর সেই রক্ত যখন আবার কোষের কাছাকাছি চলে আসতেছে, তখন এখানে বিভিন্ন এনজাইমের সাহায্যে এই কাইলোমাইক্রনটা ভেঙে গিয়ে ফ্যাটটা আবার যেই কোষের প্রয়োজন সেই কোষের ভিতরে ডেলিভারি হয়ে যাচ্ছে। তাহলে আমরা আমাদের খাদ্যগুলি কিভাবে পরিপাক হয় সেটার একটা রূপরেখা দেখলাম, যে কার্বোহাইড্রেট গুলি কিভাবে হয়, প্রোটিন গুলি কিভাবে হয় এবং ফ্যাট গুলি কিভাবে হয়। পাশাপাশি আমরা কার্বোহাইড্রেট পরিপাকের স্পেশাল কথা, যে সেলুলোজ হজম হয় না তারপরেও কেন আমরা শাকসবজি খাই, তারপরে কেন আমরা ঘাস খাই না, এই ব্যাপারগুলি জানলে, অ্যামাইনো প্রোটিন পরিপাকের ক্ষেত্রে জানলে যে কেন প্রোটিন পরিপাককারী এনজাইমগুলি নিষ্ক্রিয় অবস্থায় বের হয়, এবং ফ্যাটের ক্ষেত্রে জানলে যে ফ্যাট কেন আসলে সবার খুব সুন্দরভাবে শোষণ হয়ে যাচ্ছে, কিন্তু ফ্যাটের শোষণটা একটু বড় এবং একটু অন্যরকম, সেই একটু অন্যরকমটা কেন এটাও তোমরা জানলে। তাহলে তোমরা কোথাও যেও না, সবাই আমাদের সাথে থাকো, পরের ক্লাসে আমরা পরিপাক গ্রন্থি এবং স্থূলতা এটা নিয়ে আবার ফেরত আসছি।